নমস্কার প্রিয় দর্শক, আমি আজকে যে প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, আমার আজকের প্রতিবেদনটা একটু ভিন্ন ধরনের হতে পারে। গতানুগতিকভাবে আমি যে ধরনের প্রতিবেদন সাধারণত আপনাদের কাছে উপস্থাপন করে থাকি, সেই প্রতিবেদনের মধ্যে একটু ভিন্ন ধরনের ছোঁয়া থাকবে। দেখুন, আমরা যারা একটি রাজ্য বা একটি দেশে বসবাস করি, সেই রাজ্য সরকার বা দেশের সরকার যারা পরিচালনা করে, নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল দ্বারা সরকার পরিচালিত হয়। যে রাজনৈতিক দলটা সরকার পরিচালনা করছে, সেই রাজনৈতিক দলের প্রধান কাজ হয়ে থাকে কি, তারা একটি রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করবে, রাজনৈতিক কৌশল অবলম্বন করবে। সেই রাজনৈতিক পরিকল্পনাটি বা রাজনৈতিক কৌশল দেশের সরকার বা রাজ্যের সরকার তারা সেই রাজনৈতিক পরিকল্পনা বা রাজনৈতিক কৌশলগতভাবেই তারা রাজ্য বা দেশকে পরিচালনা করবে। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটি নিশ্চিতভাবেই মানব কল্যাণে বা সমাজের কল্যাণে বা একটি রাজ্য বা একটি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে তারা পরিকল্পনা গ্রহণ করে তাদের দ্বারা পরিচালিত ওই সরকারটাকে তারা সেই পথেই পরিচালনা করবে। এই পথে যদি একটি সরকার সঠিকভাবে মানব কল্যাণে পরিচালিত না হয়, মানব কল্যাণের নীতি গ্রহণ না করে, তাহলে রাজ্যের যে বিরোধী দল বা দেশের যে প্রধান বিরোধী দল থাকে, তাদের প্রধান কাজ হলো ওই শাসক দল বা যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারকে মানব কল্যাণের সঠিক পথ দেখাবে এবং সেই সঠিক পথেই পরিচালনা করবার জন্য পরামর্শ দেবে। এবং ওই শাসক দল যদি ওই প্রধান বিরোধী দলের সঠিক পরামর্শ যদি হয়ে থাকে, সেই পরামর্শ যদি গ্রহণ না করে, তাহলে ওই বিরোধী রাজনৈতিক দলটির কাজ হবে লড়াই আন্দোলন করে, রাজনৈতিকভাবে লড়াই আন্দোলন করে শাসককে তার মানব কল্যাণে পরিকল্পনা গ্রহণে বাধ্য করবে এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাধ্য করবে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। এবং সেই লড়াই আন্দোলনে সমাজের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করবে, মানুষকে বোঝাতে সক্ষম হবে যে এই সরকারটি মানব কল্যাণে কাজ করছে না বলেই মানব কল্যাণে কাজ করানোর জন্য বাধ্য করাতে গিয়েই আমাদের এই লড়াই আন্দোলন, এবং সেই লড়াই আন্দোলন করতে গিয়ে আপনাদেরকে সবাইকে আমাদের ডাকা। কিন্তু আমরা যে লক্ষ্য করছি, ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে এই পরিকল্পনা গ্রহণে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার ব্যর্থ, এবং রাজ্যের প্রধান বিরোধী দল তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। আর যখন এই দুই রাজনৈতিক দলই এই কাজ করতে ব্যর্থ হবে, তখন আমরা আর একটা জায়গায় আমাদের প্রত্যাশা থাকে, সেটা হলো সমাজের যে উৎকৃষ্ট চিন্তা ভাবনার মানুষ, সমাজে এগিয়ে থাকা অংশের মানুষ, যাদেরকে আমরা সমাজ গড়ার কারিগর বা মানুষ গড়ার কারিগর হিসাবে আমরা যাদেরকে দেখি, যারা সমাজটাকে সঠিক দিশায় বা নতুন প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে পরিচালিত হলে সমাজ বা একটি রাজ্য বা একটি দেশ সঠিক পথে পরিচালিত হবে, সেই জায়গাটা যারা তৈরি করেন তারা হচ্ছে একটি শিক্ষিত অংশের মানুষ, যে প্রফেসর, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ। তাদের কাছ থেকে আমরা এই আশাটা করে থাকি যখন ব্যর্থ হয় রাজনৈতিক দলগুলো। আমরা কি তা পাচ্ছি? আমরা সেটা কতটা পাচ্ছি সেই কথা বলবার আগেই আপনাদের একটি ভিডিও দেখাবো, যেটা আহ, একটি বড় সংবাদ চ্যানেলে এসে একজন অধ্যাপক, যাকে আমরা ধর্মনিরপেক্ষ এবং উৎকৃষ্ট চিন্তা ভাবনার এবং এগিয়ে থাকা অংশের মানুষ হিসেবে মনে করি, সেই বিশ্বনাথ চক্রবর্তী, তিনি কিন্তু কখনো কখনো নিরপেক্ষতার ভূমিকায় থাকেন, কিন্তু কখনো কখনো তার নিজের যে জায়গাটা গ্রহণ করা উচিত ছিল, যে কথাগুলো বলা উচিত ছিল, সেই কথাগুলো তিনি কখনো কখনো মনে হচ্ছে যেন ভুলে যাচ্ছেন বা সচেতনভাবে সে কথাগুলো বা সেই দিক থেকে এড়িয়ে যাচ্ছেন। এখন কেন এই কথা বললাম? আমি এই কথা কেন বললাম, এই কথা বলবার আগেই একটি বিখ্যাত সংবাদ মাধ্যমে এসে, একটি বড় হচ্ছে খুব পরিচিত নামকরা সংবাদ মাধ্যম এসে, দেখুন, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, যিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, যথেষ্ট পরিচিত মুখ, তাকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তিনি কি কথাগুলো বললেন এই দুই রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের রাজ্যের দুই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো আগে আপনারা শুনুন, তারপরে উনি কোন দিকটা এড়িয়ে গেলেন অল্প কথার মধ্য দিয়ে সে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে কিন্তু চলছে।
যখনই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই, তার মানে যেই মুহূর্তে হিন্দু ভোটের পোলারাইজেশনের দিকে তাকিয়ে বিজেপি স্লোগান দিতে শুরু করলো, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলো ভাই আমার কোর কনস্টিটুয়েন্সি চাই, ফলে চলো মানে মুসলিম ধর্মগুরুদের কাছে চলো, এবং সেই হিসেবেই ফুরফুরা শরীফের যাত্রা, মানে 9 বছর পরে ফুরফুরা শরীফের যাত্রা। ফলে পরিষ্কার, একদিকে যখন হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি, আরেকদিকে মূল কনস্টিটুয়েন্সি মুসলিম ভোটের পোলারাইজেশনে মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাজনৈতিক আবহাওয়াটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে তৈরি করেছে, সেখানে মানুষকে আপিংয়ের মতন ধর্মের দ্বারা পরিচালিত করেছে। বহু সংখ্যক মানুষ এখন ধর্মের দ্বারা পরিচালিত করছে। আমার প্রশ্ন সেটা হলো যে দেখুন, এই সেকুলার ভাবনা চিন্তাটাকে যারা এগিয়ে নিয়ে যেতে পারতো, সেই সিপিআইএম দল, যে প্রশ্নটা আমরা রাখতে চাই সমাজ থেকে, মনে করি যে কংগ্রেস এবং সিপিএম যে মানে অবস্থান রাস্তার মধ্যে নেওয়া উচিত ছিল এই ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, উদার ভাবনার প্রশ্নে, সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। যেমন আর একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই, আমার মতন অধ্যাপকরা তারা কেউ উপাচার্য হওয়ার জন্য, রাজ্য সরকারের উপাচার্য বা কেন্দ্রের উপাচার্য হওয়ার জন্য তারা তেল মাখছি আমরা, আবার একই সাথে যে যারা সকল গুণীজন, অর্থাৎ যারা মানে নাগরিক সমাজের মুখ, যারা কবিতা লেখেন, যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন, যারা সিনেমার আর্টিস্ট, তারা কিন্তু দেখুন এই ধর্মের যে একেবারে আফিংয়ের মতন আমাদের খাওয়াচ্ছে দুটো রাজনৈতিক দল। আপনি দেখুন নাগরিক সমাজ থেকে একটি প্রতিবাদ নেই। আপনারা শুনলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কথা। তিনি যে কথাগুলো বললেন সব কথাগুলোই সঠিক কথা। তিনি যে কথাগুলো বললেন এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, মানুষকে বিপথে পরিচালনা করার প্রশ্নে, মানুষকে বিভ্রান্ত করবার জন্যে, বা এক কথায় বলা যেতে পারে ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে মানুষকে বিভাজন করা, মানুষকে ভুল পথে পরিচালিত করা, এই যে বিষয়গুলো সেইগুলো তিনি তুলে ধরলেন। সঠিক কথা, একদম সচেতনভাবে এই কথাগুলো বলেছেন। এই কথাগুলো বলতে গিয়ে তিনি যে কথাটি উল্লেখ করলেন আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, যে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বামপন্থীরা সবসময় এগিয়ে থাকে। এক্ষেত্রে কি বামপন্থীরা একটু পেছনের সারিতে, বা বামপন্থীরা কি এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সঠিকভাবে লড়াইগুলো করতে ব্যর্থ হচ্ছে রাস্তাঘাটে? এ কথাগুলো তিনি বললেন। হ্যাঁ, বামপন্থীরা খানিকটা ব্যর্থ হচ্ছে, এটা আমিও মনে করি। যে বিশেষ করে এই বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে জোর চর্চা চলছে, যেগুলো নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মানুষে মানুষে বিভাজন, এই বিষয়টাকে নিয়ে বামপন্থীদের আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল, এবং রাস্তার লড়াইতে তাদের মানুষকে সংগঠিত করবার উদ্যোগ নেওয়া দরকার ছিল আরও বেশিভাবে। সেখানে নিশ্চিতভাবেই ব্যর্থ হয়েছে আমি মনে করছি। আমার ভুল হতে পারে, আপনারা বলবেন। কিন্তু যে বিষয়গুলো অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী ভুলে গিয়ে এড়িয়ে গেলেন, নাকি সচেতনভাবে এড়িয়ে গেলেন, এটা আমার বোধগম্য হলো না। কিন্তু যে কথাগুলো বলা দরকার ছিল সেটা হলো এই ধর্মের রাজনীতি করতে গিয়ে, ওই যে আমি প্রথম যে কথাগুলো বলেছিলাম, সেটা হচ্ছে মানব কল্যাণে কাজ করবার যে পরিকল্পনা রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে, সেই যে রাজনৈতিক দল সরকার পরিচালনা করবেন, সেই সরকার মানব কল্যাণে তাদের সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেবে, যার মধ্য দিয়ে একটি সমাজ বা একটি রাজ্য বা একটি দেশের উন্নয়ন হবে, এবং রাজ্যের আগামী প্রজন্ম একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সেদিকটাতে কথা বললেন না। তা হলো এই, আমাদের রাজ্যের কথা যদি বলি, 2011 সাল থেকে ধারাবাহিকভাবে বেসরকারি উদ্যোগে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। বেসরকারি ক্ষেত্রে সেইভাবে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমাদের রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি বহু পুজো মণ্ডপের উদ্বোধন করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন আচার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন, বহু জায়গায় তিনি উদ্বোধন করেন। কিন্তু তিনি এখনো পর্যন্ত একটা শিল্প যেখানে মানুষের কর্মসংস্থান হতে পারে, বেকারের কর্মসংস্থান হতে পারে, এমন একটা শিল্পের ফিতে কাটতে আমরা এখনো পর্যন্ত দেখিনি বেসরকারি উদ্যোগে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থান হচ্ছে না। অন্যদিকে রাজ্যের সরকারি ক্ষেত্রগুলোতে কর্মসংস্থানের জায়গাগুলো ক্রমাগত সংকুচিত করে নিয়ে আসা হয়েছে। এটা জানা যাচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্য পদগুলো শূন্য পদগুলো রয়েছে, বহু ক্ষেত্রেই শূন্য পদকে অবলুপ্ত করা হয়েছে, এবং শূন্য পদে
অস্থায়ী ভিত্তিতে কম বেতনে হচ্ছে কর্মচারী নিয়োগ করা হচ্ছে। একদিকে বেশি বেতনের কর্মচারী যে কাজ করছে, অন্যদিকে কম বেতনের যে কর্মচারী সে একই কাজ করছে। অর্থাৎ এখানেও কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্যের মধ্য দিয়ে কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়ার একটা বড় পরিকল্পনা। এবং সরকারি ক্ষেত্রে যে যৎসামান্য নিয়োগ হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে দুর্নীতির অভিযোগ। বহু শাসক দলের বহু নেতা মন্ত্রী তো দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে। সেই বিষয় নিয়ে একটা কথাও কিন্তু আমরা বলতে শুনলাম না আমাদের রাজ্যের হচ্ছে যে একজন এগিয়ে থাকা অংশের মানুষ বিশ্বনাথ চক্রবর্তী। তিনি একটা কথাও বললেন না যে শাসক দল ধর্মের ভিত্তিতে যে রাজনীতি করতে চাইছে সেখানে মানব কল্যাণে বা রাজ্যের বেকার সমস্যার সমাধানে একটা কথাও, একটা পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করতে পারেনি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান কেন্দ্রীয় সরকারও করতে পারছে না। সেই বিষয়ে একটা কথাও তিনি উল্লেখ করলেন না। এটা তো বললাম শাসক দলের কথা, সংক্ষেপে বলবার চেষ্টা করলাম। আর একদিকে রাজ্যের প্রধান বিরোধী দল, যে কথা প্রথমেই বলছিলাম যে কি রাজনৈতিক পরিকল্পনা তাদের নেওয়া উচিত ছিল, সরকারের বিরুদ্ধে কি ধরনের আন্দোলন করা উচিত ছিল। এই যে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, মানুষ শোষিত, বঞ্চিত, নিপীড়িত, দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে, কর্মসংস্থান না থাকার কারণে মানুষ আর্থিকভাবে দুর্বল, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হচ্ছে বাজারে গিয়ে ঠিক মতো কেনাকাটা করতে না পারার কারণে সংসার প্রতিপালন করতে অসুবিধা হচ্ছে মানুষের, মানুষ দুরবস্থার মধ্যে রয়েছে। দুর্নীতি, মানে বিভিন্ন জায়গায় নিয়োগে দুর্নীতি, সমাজে একটা বড় অংশের মানুষ এই শাসক দলের বিভিন্ন ভ্রান্ত নীতির কারণে ক্ষতিগ্রস্ত। রাজ্যের প্রধান বিরোধী দল এর বিরুদ্ধেই তো লড়াই আন্দোলন করবার কথা ছিল। কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না রাজ্য সরকার, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করার কথা ছিল। কেন্দ্রের সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারেনি। বড় লোকদের আয়কর ছাড় দেওয়া, আহ, ব্যাংক ঋণ মুকুব করে দেওয়ার যে প্রবণতাগুলো লক্ষ্য করা যাচ্ছে, তার বিরুদ্ধে কথা বলছে না রাজ্যের প্রধান বিরোধী দল। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, হচ্ছে মানুষ প্রতিনিয়ত এই করোনার সময় থেকে এ পর্যন্ত লক্ষ লক্ষ শ্রমিক তাদের কর্মচ্যুত হয়েছে। এই শ্রম যে আইন ছিল তাকে পরিবর্তন করে শ্রম কোডের মাধ্যমে হচ্ছে শ্রমিক কর্মচারীদের শোষণ করবার যে একটা পরিকল্পনা বলে যে অভিযোগ করছে বামপন্থীরা, এতে মানুষের উপকার হবে না। এর বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল কোনো পরিকল্পনা নেই। রাজ্যের বিরোধী দল রাজ্য সরকারের দুর্নীতি, রাজ্য সরকারের কর্মহীনতার যে নীতি, অস্থায়ী চুক্তির ভিত্তিতে কম বেতনে হচ্ছে চাকরিতে নিয়োগ, শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এর বিরুদ্ধে রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে না পারার ফলে তাদের দিক থেকে যখন হচ্ছে মানুষের জনসমর্থন কমতে শুরু করলো, তখন রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, তাদের প্রধান মুখ এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধর্মীয় উন্মাদনা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দেওয়ার যে ঘৃণ্য পরিকল্পনা বলে অভিযোগ করছে বামপন্থীরা বারে বারে, তার দিকে কিন্তু এই যে মানুষকে বিভাজন তৈরি করে দেওয়া, মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে ধর্মের ভিত্তিতে শাসকের ভ্রান্ত নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করবার যে রাস্তা তৈরি করছে বামপন্থীরা, সেই রাস্তাটাকে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা। এর বিরুদ্ধে কিন্তু কোনো কথা আমরা শুনতে পেলাম না অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কথায়। যে কথাগুলো বললে পরে মানুষ, এই বড় যে টিভি চ্যানেলে তিনি এসে হচ্ছে মাঝে মাঝে তাকে আমরা দেখি, এই কথাগুলো বললে পরে মানুষের ভেতরকার যে হচ্ছে বিভ্রান্ত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেই বিভ্রান্তগুলো কাটিয়ে উঠে মানুষ কিন্তু সমাজটাকে সঠিক পথে পরিচালনা করবার জন্যে মানুষের বা সার্বিকভাবে রাজ্য এবং রাজ্যের মানুষের আর্থিক উন্নয়ন কল্পে যে ভূমিকা গ্রহণ করবার কথা ছিল রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল, তারা করতে পারেনি। সেই কাজটা করে চলেছিল বামপন্থীরা, সিপিআইএম পার্টির নেতৃত্বে বামপন্থীরা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যে একটি বৃহত্তর লড়াই আন্দোলনের পথ দেখাচ্ছে, যাতে করে সমাজের উন্নয়ন হতে পারে।
সেই রাস্তাটাকে, সেই আন্দোলনটাকে দুর্বল করবার যে ঘৃণ্য পরিকল্পনা করছে এই বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে, তার বিরুদ্ধে একটা কথা বললেন না। অর্থাৎ রাজ্য কোন পথে এগিয়ে গেলে পরে রাজ্যের উন্নতি ঘটবে সে কথা তিনি বলতে পারলেন না। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে বলার মূল উদ্দেশ্য। তা হলো, আমরা যাদের কাছ থেকে যে আশা করে থাকি যে সমাজে এগিয়ে থাকা অংশের মানুষ, সমাজের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, তারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো করতে কি তারা ব্যর্থ হচ্ছে? এই প্রশ্নটা রেখেই আমার আজকের প্রতিবেদন শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।